চুক্তি আইনের ধারা 2 গ উপধারা দুটো বিষয় নিয়ে কথা বলতেছে। প্রথমটি হচ্ছে যে প্রস্তাব করে তাকে কি বলে এবং যে প্রস্তাব গ্রহণ করে তাকে কি বলে। আমি হচ্ছে কাউকে প্রস্তাব দিলাম, ঠিক আছে, আমাকে কি বলবে? যে প্রস্তাব করে তাকে হচ্ছে অঙ্গীকারকারী বা প্রতিশ্রুতিদাতা বলে। যে প্রস্তাব দেয়, ঠিক আছে, তাকে কি বলে? তাকে হচ্ছে অঙ্গীকারকারী বা প্রতিশ্রুতিদাতা বলে। আর যে প্রস্তাব গ্রহণ করে তাকে কি বলে? যে প্রস্তাব গ্রহণ করে তাকে অঙ্গীকার গ্রহীতা বা প্রতিশ্রুতি গ্রহীতা বলে। এটি ছিল আমাদের চুক্তি আইনের ধারা 2 গ উপধারা। ঘ উপধারা কি নিয়ে কথা বলতেছে যে প্রতিশ্রুতিদাতার প্রতিদানটা কি হবে। প্রতিশ্রুতিদাতাকে যে প্রস্তাব দেয় সে হচ্ছে অঙ্গীকারকারী বা প্রতিশ্রুতিদাতা। আর যে প্রস্তাবটি গ্রহণ করে সে হচ্ছে অঙ্গীকার গ্রহীতা বা প্রতিশ্রুতি গ্রহীতা। এটা আমরা কোথায় দেখেছি? এটা দেখেছি ধারা 2 গ উপধারাতে। কোথায়? গ উপধারা। আচ্ছা, এখানে আমি না লিখে এখানে লিখি, গ উপধারাতে দেখেছি। তো এটা কি বলছে প্রতিশ্রুতিদাতার ইচ্ছা অনুসারে প্রতিশ্রুতি গ্রহীতা কিছু করেছেন বা করা হতে বিরত থেকেছেন, সেই ক্ষেত্রে এই রূপ কাজ বা বিরত থাকাকে প্রতিশ্রুতিদাতার প্রতিদান বলে। ঠিক আছে, বুঝলাম। ধরেন যে আমি হচ্ছে কাউকে বললাম যে আমার একটি ছাগল আছে, সেই ছাগলটি আমি বিক্রি করবো 10,000 টাকার বিনিময়ে। তাহলে আমি হচ্ছে প্রতিশ্রুতি দাতা। আমি হচ্ছে প্রপোজাল দিয়েছি যে আমি আমার ছাগলটা 10,000 টাকার বিনিময়ে বিক্রি করব। যাকে বলেছি সে আমার প্রস্তাবটি গ্রহণ করেছে, তাহলে সে কি হয়ে গেল? সে হয়ে গেল প্রতিশ্রুতি গ্রহীতা। সে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার ছাগলটা 10,000 টাকার বিনিময়ে কিনতে রাজি আছি। ঠিক আছে, সে প্রস্তাবটি গ্রহণ করলো, সে 10,000 টাকার বিনিময়ে সে ছাগলটা কিনবে। তাহলে আমার প্রতিদানটা কি? আমার প্রতিদানটা হচ্ছে 10,000 টাকা। তো এটাই বলতেছে আমাদের ধারা 2 ঘ উপধারা। ঠিক আছে, 2 ধারা উপধারার মধ্যে বলতেছে সম্মতি বা এগ্রিমেন্ট কিভাবে গঠিত হয়। একটা এগ্রিমেন্ট কিভাবে গঠিত হবে এটি কোথায় বলা আছে? এটি বলা হচ্ছে ধারা 2 এর উপধারা মতে। এবং উপধারা, ধারা 2 উপধারা 6 তে বলতেছে যে একটি সম্মতি কখন বাতিল বলে গণ্য হবে, একটি সম্মতি বা এগ্রিমেন্ট কখন বাতিল বলে গণ্য হবে। এবং ধারা 2 উপধারা যতে বলতেছে সম্মতি কখন চুক্তিতে রূপান্তরিত হয়, হবে। তো উমতে কি বলতেছে? উমতে বলতেছে প্রত্যেক অঙ্গীকার বা প্রতিশ্রুতি এবং প্রত্যেক সেট অফ অঙ্গীকারমালা বা প্রতিশ্রুতিমালা একটি অপরটির প্রতিদানে গঠিত হলে তার সম্মতি। আচ্ছা, ধরেন যে মিস্টার এক্স না, আমি হচ্ছে একজন মিস্টার ওয়াই কে হচ্ছে একটি ছাগল বিক্রি করব। ঠিক আছে, আমার একটি ছাগল আছে, আমি হচ্ছে মিস্টার ওয়াই কে সেই ছাগলটি বিক্রি করবো 10,000 টাকার বিনিময়ে। তাহলে আমার প্রতিদানটা কি? আমার প্রতিদানটা হচ্ছে 10,000 টাকা পাচ্ছে। মিস্টার ওয়াই আমাকে 10,000 টাকা দিচ্ছে ছাগলের বিনিময়ে। আর আমি কি করতেছি? আমি হচ্ছে মিস্টার ওয়াই কে ছাগলটা দিতেছি কিসের বিনিময়ে? 10,000 টাকার বিনিময়ে। তাহলে আমার প্রতিদানটা হচ্ছে কি? 10,000 টাকা। আর মিস্টার ওয়াই এর প্রতিদানটা কি? সে একটি ছাগল পাচ্ছে। তো যখন একটি প্রপোজাল দেওয়া হবে এবং সেই প্রপোজালটা যখন অ্যাকসেপ্টেড হবে, সেটির মধ্যে যদি কনসিডারেশন অর্থাৎ প্রতিদান থাকে, তাহলে সেটি হয়ে যাবে কি? এগ্রিমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন এই এগ্রিমেন্টটা বাতিল বলে গণ্য কখন হবে? দেখেন, এটা বলতেছে ধারা 2 এর 6 উপধারা, যে সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায় না তাকে বাতিল বলে গণ্য করা হয়। আচ্ছা, কখন এগ্রিমেন্ট বা সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায় না? ধরেন যে মিস্টার ওয়াই হচ্ছে মিস্টার এক্স এর সাথে একটা চুক্তি করলো যে মিস্টার ওয়াই এর হচ্ছে মাদক আছে, সেই মাদকটা মিস্টার ওয়াই এর গাড়িতে করে ঢাকায় পৌঁছাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মিস্টার এক্স এর সাথে চুক্তি করলো। এখন এই চুক্তিটা কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য না, এটা কিন্তু আইন কখনোই এটা কিন্তু সমর্থন করে না। তো যেটা আইন সমর্থন করে না সেই সকল চুক্তি কিন্তু বাতিল বলে গণ্য করা হয়। এখন আসি ধারা 2 বর্গী ঝ উপধারা কি বলতেছে? আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি, অর্থাৎ যে সকল সম্মতি আইন দ্বারা বলবৎযোগ্য, ঠিক আছে, আইন দ্বারা বলবৎ করা যায়, সেই সকল সম্মতি হচ্ছে চুক্তি। এটাই বলতেছে আমাদের ধারা 2 উপধারা বর্গী ঝ উপধারা কি বলছে? দেখেন, যে চুক্তি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য করা যায় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎ করা যায় না, তা বাতিলযোগ্য চুক্তি। আচ্ছা, কি বলছে এখানে? দেখেন, যেই চুক্তি এক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎ করা যায় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎ করা যায় না, সেই চুক্তিটা হচ্ছে কি? বাতিলযোগ্য চুক্তি। আচ্ছা, কিরকম হতে পারে?
ধরেন আমাকে হচ্ছে আমার একটি জমি আছে, আমার সেই জমিটা হচ্ছে বিক্রি করার জন্য আমাকে একজন আন্ডার ইনফ্লুয়েন্স করছে, ঠিক আছে, মিস্টার ওয়াই আমাকে আন্ডার ইনফ্লুয়েন্স করছে যাতে আমি সেই জমিটা বিক্রি করি। তো আন্ডার ইনফ্লুয়েন্স করার ফলে আমি সেই জমিটা হচ্ছে বিক্রি করছি। এখন আমি কিন্তু চাইলে আদালতের মাধ্যমে সেই চুক্তিটাকে কিন্তু বাতিল করতে পারি, ঠিক আছে। মিস্টার ওয়াইয়ের ইচ্ছা অনুসারে কিন্তু এখানে কোনো প্রাধান্য পাবে না, মিস্টার ওয়াইয়ের ইচ্ছা এখানে প্রাধান্য পাবে না, আমার ইচ্ছাটা কিন্তু এখানে প্রাধান্য পাবে। কারণ হচ্ছে আমাকে হচ্ছে আন্ডার ইনফ্লুয়েন্স করছে, ঠিক আছে। আমার পক্ষ মানে আমি সেই চুক্তিটাকে চাইলে বাতিল করতে পারি, আবার সেটা চাইলে বলবৎ রাখতে পারি, ঠিক আছে। তো এটাই বলতেছে যে এক পক্ষ বা একাধিক পক্ষের ইচ্ছা, ঠিক আছে। এই এক পক্ষ বা একাধিক পক্ষ বলতে এখানে বুঝাইছে যে আমি এবং আমার সাথে যদি আরো কেউ থেকে থাকে, ঠিক আছে। ধরেন ওই জমিটা হচ্ছে আমার ছিল, আমার এক ফ্রেন্ড ছিল, ঠিক আছে। তাহলে আমার এবং আমার ফ্রেন্ড একটা পক্ষ এবং মিস্টার ওয়াই হচ্ছে আরেকটা পক্ষ, ঠিক আছে। তো এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে যে চুক্তিটা বলবৎ করা যায়, ঠিক আছে, কি লিখছে যে ইচ্ছা অনুসারে বলবৎ করা যায় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎ করা যায় না, তা বাতিলযোগ্য চুক্তি, ঠিক আছে। তো এটি বলতেছে যে এক পক্ষ বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে যেটা হচ্ছে চুক্তিটা বলবৎ করা যায়, তা বাতিলযোগ্য চুক্তি, ঠিক আছে। বাতিলযোগ্য, এখানে কিন্তু বাতিল চুক্তি বলা হয়নি, এখানে বলছে বাতিলযোগ্য। চুক্তিটা চাইলে বাতিল করা যেতে পারে, আবার বলবৎ রাখা যেতে পারে। তো এটাই বলতেছে ঝ উপধারা। উপধারা কি বলতেছে দেখেন, যে চুক্তি আইনের মাধ্যমে বলবৎযোগ্য, আচ্ছা, করা যায়, আইনের মাধ্যমে বলবৎযোগ্য করা যায় না, তা বাতিলযোগ্য চুক্তি। আবারও পড়ি, কি বলছে, যে চুক্তি আইনের মাধ্যমে বলবৎযোগ্য করা যায় না, আইনের মাধ্যমে বলবৎযোগ্য করা যায় না, তা বাতিলযোগ্য। আচ্ছা, আমরা বাতিল সম্মতি পড়ছি কোথায়? আমরা বাতিল সম্মতি পড়ছি ধারা 2 এর 6 উপধারাতে আমরা বাতিল সম্মতি পড়ছি। আর এটা কি পড়তেছি? বাতিলযোগ্য চুক্তি। আচ্ছা, বাতিলযোগ্য চুক্তি বলতে এখানে কি বুঝাইছে দেখেন, এখানে কিন্তু চুক্তি হইছে, ঠিক আছে। এখানে কিন্তু চুক্তি হওয়া মানে কি, আইনে হচ্ছে প্রত্যেকটা শর্ত সেখানে পূরণ করছে, ঠিক আছে। তো সেই চুক্তিটা আবার বাতিলযোগ্য, এখানে আবার কি বুঝাইছে, ধরেন যে ক নামক একটা জায়গায়, ঠিক আছে, ক নামক একটা জায়গায় কিছু আম গাছ আছে, ঠিক আছে। কি আছে? আম গাছ আছে। তো এই যে ক নামক জায়গায় যে আম গাছটা আছে, সেই আম গাছগুলার কাটার হচ্ছে আমি একটা চুক্তি করলাম, সেই আম গাছগুলো হচ্ছে আমার, ঠিক আছে। সেই আম গাছগুলো আমার, আমি হচ্ছে কাটার একটা চুক্তি করলাম যে অমুক জায়গায় আমার আম গাছ আছে, সেই আম গাছগুলো কাটতে হবে। তো চুক্তি করলাম, এটা কিন্তু আইন দ্বারা কিন্তু স্বীকৃতি, ঠিক আছে। এখানে কিন্তু কোনো অবৈধ কোনো কাজ হইতেছে না, আমার গাছ আমি কাটবো। তো চুক্তি করার পরে সরকার কি করলো? সরকার হচ্ছে একটা বিজ্ঞপ্তি জারি করলো যে দেশে যতগুলো আম গাছ আছে সেই আম গাছগুলো কাটা যাবে না, সেটা ব্যক্তি মালিকানা থাকুক আর সেটা সরকারি মালিকানাধীন থাকুক, ঠিক আছে, যেটাই হোক না কেন আম গাছ কাটা যাবে না। তো আমার এই চুক্তিটা প্রথমে কিন্তু এই চুক্তিটা কিন্তু বলবৎ ছিল, ঠিক আছে। পরবর্তীতে এটা কি হয়ে গেল? সরকারের বিজ্ঞপ্তির কারণে এটা কি হয়ে গেল? বাতিলযোগ্য চুক্তি। যে চুক্তি আইনের মাধ্যমে বলবৎ করা যায় না, এই যে এই চুক্তিটা কিন্তু আর বলবৎ করা যাবে না। কারণ কি? কারণ সেটা আইনে নিষিদ্ধ হয়ে গেছে, এই আম গাছ কাটাটা নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি যখন এই চুক্তিটা করছি তখন কিন্তু সেরকম কোনো বিজ্ঞপ্তি ছিল না, ঠিক আছে। আমার চুক্তি করার পরে সরকার একটা বিজ্ঞপ্তি জারি করলো যে দেশের প্রত্যেকটা আম গাছ আর কাটা যাবে না, ঠিক আছে। তো তখন এই চুক্তিটা কিন্তু আর বলবৎ করা যায় না। তো যেই চুক্তি আইনের মাধ্যমে বলবৎযোগ্য করা যায় না, তা বাতিলযোগ্য চুক্তি, ঠিক আছে। বাতিলযোগ্য চুক্তি কিন্তু প্রথম থেকে কিন্তু বাতিল না, ঠিক আছে। প্রথম থেকে কিন্তু সেই চুক্তিটা বাতিল না, পরবর্তীতে যায় সেই চুক্তিটা হচ্ছে কোনো ত্রুটির কারণে সেটা হচ্ছে বাতিলযোগ্য, ঠিক আছে। তো এটি বলতেছে আমাদের ধারা 2 উপধারা 6 ইয়তে, ঠিক আছে। এর মাধ্যমে আমাদের ধারা 2 শেষ হলো।